আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা পড়াশোনা করব বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 4 রক্ত ও সঞ্চালন। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার 4। এর আগে আমরা এই চ্যাপ্টারের ধারাবাহিক 3টি ক্লাস আপলোড করেছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি ওই ক্লাসটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে ইজি হবে। তো আমি আছি তোমাদের সাথে সোহেল রানা, পড়াশোনা করতেছি জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল, যা হচ্ছে তোমার পঙ্গু হাসপাতাল নামে পরিচিত। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব লসিকা বা লিম্ফ। ঠিক আছে, তো লসিকা থেকে আমাদের কি পড়তে হবে, যে লসিকা কাকে বলে। সেটা হচ্ছে যে আমাদের দেহে যে কোষগুলো আছে, সো কোষের ফাঁকে ফাঁকে যে তরলগুলো থাকে তাকে বলা হয় লসিকা। কি লিখছে, টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে কি বলা হয়, লসিকা বলা হয়। তো লসিকাটা হচ্ছে কি, তোমার বর্ণহীন। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো পরিণত মানবদেহের লসিকার পরিমাণ হচ্ছে তোমার 4 থেকে 8 লিটার। তো এটা আমাদের বুঝতে পারতে হবে। তো লসিকার পরিমাণ কত, 4 থেকে 8 লিটার। আরেকটা জিনিস আমাদের এখান থেকে দেখতে হবে, সেটা হচ্ছে রক্ত প্রোটিন। হ্যাঁ, রক্ত প্রোটিন লসিকার মাধ্যমে পুনরুদ্ধার হয়। যদি পুনরুদ্ধার না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। দুইটা দেখলে হবে। তো লসিকার উৎপত্তি, তো উৎপত্তি এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা দেখতে হবে যে প্রায় 10% এর মতো রক্তরস তোমার দেহকোষের চারপাশে ইন্টারস্টেশিয়াল তরল হিসেবে অবস্থান করে। আচ্ছা, তো আমাদের দেহে যে কোষগুলো থাকে, কোষের ফাঁকে ফাঁকে হচ্ছে তোমার কি থাকে, তোমার রক্তরস, যেটা হচ্ছে প্লাজমা। রক্তরস কী করে, ইন্টারস্টেশিয়াল তরল হিসেবে অবস্থান করে, কোষের ফাঁকে ফাঁকে এই তরলগুলো অবস্থান করে। তো রক্তরসে কত পার্সেন্ট, রক্তরসের হচ্ছে তোমার 10% ইন্টারস্টেশিয়াল তরল হিসেবে অবস্থান করে। তো এইটুকু জানলে হবে। আর দেখতে হবে আমাদের যে লসিকা মানে লিম্ফোজেনেসিস কাকে বলে। লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে তোমার বলা হয় লিম্ফোজেনেসিস। কি বলা হয়, লিম্ফোজেনেসিস। লিম্ফোজেনেসিসটা কি, সেটা হচ্ছে তোমার লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। তো এখন আমরা দেখি লসিকার উপাদান কি কি আছে। লসিকার উপাদান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কোষ উপাদান আর একটা হচ্ছে তোমার কোষবিহীন উপাদান। লসিকার উপাদান কত, হচ্ছে দুইটা। লসিকা উপাদান হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে কোষ আর এটা হচ্ছে তোমার কোষ বিহীন। ঠিক আছে, তো কোষ উপাদানের মধ্যে কি আছে আমরা দেখি। কোষ উপাদানের প্রধানত থাকে হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট এবং কিছু মনোসাইট। কি কি থাকে, শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট এবং কিছু মনোসাইট থাকে। তো এর পরিমাণটা হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় তোমার 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। এটা আমাদের দেখতে হবে হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটারের লসিকার পরিমাণ কত, 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। ঠিক আছে, তার মানে প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে। তো এইখান থেকে আমাদের যা বুঝতে করতে হবে সেটা হচ্ছে লসিকা কাকে বলে। 4 থেকে 8 লিটার লসিকা থাকে দেখে। তারপর সে লসিকার মাধ্যমে যদি রক্ত প্রোটিন পুনরুদ্ধার না হতো তাহলে 2 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। আর হচ্ছে রক্তরসে 10% হচ্ছে ইন্টারস্টেশিয়াল তরল হিসেবে দেহকোষের চারপাশে অবস্থান করে। লসিকা উৎপাদন প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলা হয়। লসিকার উপাদান হচ্ছে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে কোষ উপাদান, একটা হচ্ছে কোষবিহীন উপাদান। সো কোষ উপাদানের মধ্যে কী কী থাকে, প্রধানত থাকে শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট এবং কিছু থাকে মনোসাইট। তো প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। তো এইটুকু দেখে হবে। আমরা চলো পরের স্লাইডে যাই। তো এখানে দেওয়া আছে তোমার কোষবিহীন উপাদান। তো এখানে অনেক উপাদান দেওয়া আছে, সবগুলো আমাদের দরকার নাই, যেগুলো দরকার সেগুলো আমরা পড়বো। সেখান থেকে আমাদের দেখতে হবে যে লসিকায় প্রায় 94% পানি এবং 6% কঠিন পদার্থ থাকে। তো পানি কত তোমার, পানি হচ্ছে 94%, আর কঠিন পদার্থ সেটা হচ্ছে 6%। আচ্ছা, এই দুইটা আমাদের মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে লিপিড থাকে। লিপিডটা তোমার সাধারণত কাইলো মাইক্রন হিসেবে থাকে, এতে ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিড উপস্থিত। তো লিপিডটা প্রধানত কীভাবে থাকে, কাইলো মাইক্রন হিসেবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কাইলটা হচ্ছে কি, এটা আমাদের জানতে হবে।
সেটা হচ্ছে চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকা দুধের মতো সাদা দেখায়। এই ধরনের লসিকাকে বলা হয় কাইল। সো কাইলের বর্ণটা কি? কাইলের বর্ণটা তোমার সাদা, ঠিক আছে? আচ্ছা, কাইল, কাইলটা হচ্ছে কি, যে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় চর্বির পরিমাণ বেড়ে যায় বা ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। তখন লসিকা দেখতে দুধের মতো সাদা দেখায়। এ ধরনের লসিকাকে তোমার কাইল বলা হয়। ঠিক আছে, জাস্ট কাইলটা আমাদের মুখস্থ করতে হবে কাইলকে। আর এখান থেকে যেগুলো আছে হেডলাইনগুলো একবার দেখবা। হ্যাঁ, তো এতটা ইম্পর্টেন্ট না। এটা দেখতে হবে যে টিস্যু থেকে টিস্যু রসের 10% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। তো টিস্যু থেকে টিস্যু রসের কত পার্সেন্ট লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়? সেটা হচ্ছে তোমার 10%। তো এখান থেকে এইটুকু দেখলে হবে। তারপর চলো পরবর্তী স্লাইডে যাই। এখানে কি আছে? লসিকা তন্ত্র। তো লসিকা তন্ত্র কাকে বলে আমাদের ক নম্বর জন্য পড়তে হবে যে লসিকা নালী এবং লসিকা গ্রন্থির সমন্বয়ে যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা পরিবাহিত হয় তাকে বলা হয় লসিকা তন্ত্র। তো হচ্ছে তোমার যে তন্ত্রের মাধ্যমে সারা দেহে লসিকা পরিবাহিত হয় তাকে বলা হয় লসিকা তন্ত্র। তো লসিকা তন্ত্রের মধ্যে কি থাকে? লসিকা নালী প্লাস লসিকা গ্রন্থি। সো নালী থাকে আর কি থাকে? গ্রন্থি থাকে, দুইটা। ওকে, এখান থেকে এটা দেখতে পারো যে ড্যানিশ বিজ্ঞানী না, দরকার নাই। আচ্ছা, আমরা দেখতে পাবো লসিকা তন্ত্র প্রধান দুটি উপাদান নিয়ে গঠিত, যেটা আমরা আগে বলছি, সেটা হচ্ছে লসিকা নালী আর একটা হচ্ছে তোমার লসিকা গ্রন্থি। কি নিয়ে গঠিত? একটা হচ্ছে লসিকা নালী, আর একটা হচ্ছে তোমার লসিকা গ্রন্থি। তো লসিকা নালীর মধ্যে কি আছে? লসিকা নালী হচ্ছে তোমার দু ধরনের। কয় ধরনের? দু ধরনের। একটা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালী আর একটা হচ্ছে বহির্মুখী লসিকা নালী। আচ্ছা, যেটা অন্তর্মুখী লসিকা নালী এর কাজ হচ্ছে এসব নালীর মাধ্যমে লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হয়। কোন দিকে? যে লসিকা গ্রন্থি আছে না, ওই লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হয়। আর হচ্ছে বহির্মুখী লসিকা নালী, এটা হচ্ছে তোমার এই নালীর মাধ্যমে লসিকা গ্রন্থি থেকে লসিকা রস অন্যত্র পরিবাহিত হয়। একটা হচ্ছে তোমার অন্তর্মুখী, তাই না? এটা হচ্ছে তোমার লসিকা গ্রন্থির দিকে। লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হয়। আর এটা হচ্ছে বহির্মুখী, তাই না? সেটা বহির্মুখী, এটা হচ্ছে তোমার লসিকা গ্রন্থি থেকে অন্যত্র পরিবাহিত হয়। ওকে, এটা হচ্ছে আমাদের লসিকা নালী দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা হচ্ছে বহির্মুখী। তো বুঝতে পারছো তো, তাই না? এখন হচ্ছে যে ডান লসিকা নালী। আচ্ছা,
মানুষের দেহে সকল লসিকা নালী প্রধানত দুটি নালীতে মিলিত হয়। যে সকল লসিকা নালী আছে প্রধানত দুটি নালীতে মিলিত হয়। একটা হচ্ছে ডান লসিকা নালী আর একটা হচ্ছে তোমার ডান লসিকা নালী আর এটা হচ্ছে তোমার থোরাসিক লসিকা নালী। ঠিক আছে, সো ডান লসিকা নালী আগে দেখি। এটা হচ্ছে মাথা ও গলার ডান দিক, ডান বাহু এবং বক্ষ অঞ্চলের ডান দিকে অবস্থিত লসিকা নালীগুলোকে মিলে ডান লসিকা নালী গঠন করে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমাদের এত দেখার দরকার নেই, জাস্ট দেখলে হবে। তোমার ডান লসিকা নালী দেখো, এটা হচ্ছে এই যে আমাদের ডান পাশ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ডান লসিকা নালী, থোরাসিক লসিকা নালী। এরা জাস্ট তোমরা একবার রিডিং দেবা তাহলে হবে। এখান থেকে এখান তেমন কিছু নেই, একবার রিডিং পড়লে হবে। তো লসিকা গ্রন্থিটা আমাদের পড়তে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো মানবদেহে 5 ধরনের লসিকা গ্রন্থি থাকে। কয় ধরনের থাকে? 5 ধরনের লসিকা গ্রন্থি হচ্ছে তোমার 5 ধরনের। কী কী? লিম্ফ নোড, টনসিল, স্প্লিহা, থাইমাস ও লাল অস্থিমজ্জা। আচ্ছা, তো লসিকা গ্রন্থি কয় ধরনের? 5 ধরনের লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি কয় ধরনের? 5 ধরনের। কী কী? 1 নম্বর হচ্ছে তোমার লিম্ফ নোড, 2 নম্বর হচ্ছে তোমার টনসিল, 3 নম্বর হচ্ছে প্লিহা। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে তোমার থাইমাস, 5 নম্বর হচ্ছে তোমার লাল অস্থিমজ্জা। সো আমাদের এটা ভালো করে পড়তে হবে যে লসিকা গ্রন্থি কয় ধরনের এবং কী কী। লসিকা গ্রন্থি হচ্ছে তোমার 5 ধরনের। কী কী? লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস এবং লাল অস্থিমজ্জা। এখন আমাদের ডিটেলসে 5টা পড়তে হবে। তাহলে প্রথমে চলো লিম্ফ নোডে যাই আমরা। দেখো, লিম্ফ নোড এটা হচ্ছে, এখান থেকে এটাই দেখতে হবে, মানবদের প্রায় 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়। তো লিম্ফ নোড কি কোনগুলা সেটা দেখো। এই যে ছোটো 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 তোমার ইয়ার মধ্যে দেখা যায়, নোটের মধ্যে দেখা যায়, এগুলো হচ্ছে তোমার লিম্ফ নোড। ঠিক আছে, এগুলো কি তোমার লিম্ফ নোড। এই যে ছোটো ছোটো দেখা যায়, এই যে এটা তোমাদের লিম্ফ নোড। তো এখান থেকে লিম্ফ নোড থেকে দেখলে হবে যে 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়। জাস্ট একবার তোমরা রিডিং দিবা তাহলে হবে। তারপর হচ্ছে টনসিল। টনসিলটা আমাদের ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে কি, মানবদেহে 3 ধরনের টনসিল রয়েছে। কয় ধরনের? 3 ধরনের। কী কী? সেটা হচ্ছে প্যালাটাইন, অ্যাডিনয়েড ও লিঙ্গুয়াল টনসিল। টনসিল কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হচ্ছে কি, প্যালাটাইন। 2 নম্বর হচ্ছে কি, অ্যাডিনয়েড। 3 নম্বর হচ্ছে তোমার লিঙ্গুয়াল। আচ্ছা, তো টনসিল হচ্ছে তোমার 3 ধরনের। আচ্ছা, আমরা সাধারণভাবে যে টনসিলটা বুঝি সেটা হচ্ছে তোমার প্যালাটাইন টনসিল। এটা আমাদের দেখতে হবে যে আমরা সাধারণভাবে যে টনসিলটা বুঝি এটা কি হচ্ছে প্যালাটাইন টনসিল। সো টনসিল আমরা কীভাবে দেখবো? আমরা যদি হা করি তাহলে গলার দুপাশে ঝুলন্ত দুটো জিনিস দেখা যাবে। তো এটা হচ্ছে টনসিল। তো বিভিন্ন কারণে টনসিলের প্রদাহ হতে পারে। টনসিলের প্রদাহকে বলা হয় টনসিলাইসিস। দেখো, টনসিলের সৃষ্ট প্রদাহকে বলা হয় টনসিলাইসিস। এটা আমাদের জানতে হবে। টনসিলের সৃষ্ট প্রদাহকে কী বলে? টনসিলাইসিস। কেন হয়? সেটা হচ্ছে অনেক সময় অনুজীব সেরকম ভাইরাস, ব্যাকটেরিয়া দমন করতে গিয়ে টনসিল নিজে আক্রান্ত হয় এবং অতিরিক্ত ময়লায় ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। আর যখন বন্ধ হয়ে যায় তখন টনসিল সৃষ্ট প্রদাহকে বলা হয় টনসিলাইসিস। সো যাদের টনসিলাইসিস হয়, অতিরিক্ত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কী হয়? টনসিলটা কেটে ফেলা যেতে হয়। তো টনসিলের কাজ কি? টনসিলের কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে লসিকা প্রবেশ অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে লসিকায় প্রবেশিত বিভিন্ন অণুজীব ধ্বংস করে ও শ্বসন ও পরিপাকতন্ত্র সুরক্ষা দেয়। তো টনসিলের কাজটা মানে সুন্দর, খুব ভালো একটা কাজ করে। কী করে? তোমার লসিকায় যে বিভিন্ন অণুজীব প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করে, আর পরিপাকতন্ত্র যে শ্বসনতন্ত্র আর পরিপাকতন্ত্রকে তোমার সুরক্ষা দেয়। ওকে, তো পরবর্তী স্লাইডে যাই। তো এখানে দেখো,
আচ্ছা, আমরা যদি হা করি তাহলে গলার দুপাশে দুটো ঝুলুম খিচুড়ি দেখতে পাবো, এই যে এই দুইটা। এটা হচ্ছে তোমার টনসিল, এটা হচ্ছে তোমার আক্রান্ত টনসিল, যে ফুলে গেছে দেখো, আর এটা হচ্ছে তোমার ভালো টনসিল, চিকন। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমাদের কী দেখতে হবে, এটা আরেকটা জিনিস দেখতে হবে যে অপারেশন করে টনসিল অপসারণকে বলা হয় টনসিলেক্টমি। ঠিক আছে, তো অনেক সময় যাদের এই যে তোমার আক্রান্ত হয়ে যে টনসিল প্রদাহ হয়, তাদের ক্ষেত্রে কী হয়, অপারেশন করে টনসিলটা কেটে ফালাই দিতে হয়। তো অপারেশন মাধ্যমে টনসিল কেটে ফেলে দেওয়াকে বলা হয় টনসিলেক্টমি। কি বলা হয়? টনসিলেক্টমি। তো এইটুকু দেখলে হবে আমাদের। তার পরবর্তী স্লাইডে যাই, কারণ কি আছে, প্লিহা। কি প্লিহা, এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। তো আমাদের এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। কি বলা হয়? ব্লাড ব্যাংক। এতে প্রায় 300 মিলিমিটার রক্ত জমা থাকে। যদি আমি লিখি রক্তের রিজার্ভার কি, আনসার কি হবে? প্লিহা। ঠিক আছে, আর ব্লাড ব্যাংক কাকে বলেন, সেটাও প্লিহা। তো প্লিহায় কতটুকু রক্ত জমা থাকে? আনসার কি হবে? এটা হচ্ছে 300 মিলি। তো আনসার কি হবে? 300 মিলিলিটার। আরেকটা জিনিস দেখতে হবে যে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। তো লোহিত রক্তকণিকার কবরস্থান কাকে বলা হয়? কাকে বলা হয়? প্লিহাকে বলা হয়। ঠিক আছে, তো এখান থেকে কয়েকটা তথ্য দেখলে হবে, আর তোমরা একবার রিডিং দিয়ে নিবা। ঠিক আছে, দেখো থাইমাস, এটা আমাদের দেখতে হবে। থাইমাসটা হচ্ছে কি, এই যে দেখো আমাদের বক্ষ আছে না, এই যে ডান ফুসফুস বাম ফুসফুস, এর মাঝখানে যে ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের থাইমাস। ঠিক আছে, এই যে দেখো লিখছি যে বক্ষ গহ্বরের শ্বাসনালী ও উরফলকের মাঝে হৃৎপিণ্ডের উপরে অবস্থিত পিরামিড আকৃতির নরম দ্বিখণ্ডিত লিম্ফয়েড অঙ্গের নাম থাইমাস। এটা হচ্ছে কি তোমার পিরামিড আকৃতিটা কীরকম? পিরামিড আকৃতি, আর কি দ্বিখণ্ডিত। আচ্ছা, উরফলক হচ্ছে তোমার স্টারনাম। এখান থেকে পাঁজরের হাড়গুলা যেখানে মিলিত হয়, এখানে তোমার কি থাকে? স্টারনাম থাকে, স্টারনাম। আচ্ছা, তারপরে কি দেখতে হবে, শিশুতে এটি বড় ও সক্রিয় থাকে। থাইমাস থেকে দুই ধরনের হরমোন উৎপন্ন হয়, একটা হচ্ছে থাইমোসিন, একটা হচ্ছে থাইমোপয়েটিন। এটা আমাদের দেখতে হবে। থাইমাস থেকে দুই ধরনের হরমোন উৎপন্ন হয়, একটা হচ্ছে থাইমোসিন, একটা হচ্ছে থাইমোপয়েটিন। ওকে, আর কি দেখতে হবে এখান থেকে আমাদের, সেটা হচ্ছে লাল অস্থিমজ্জায় উৎপন্ন শ্বেত রক্তকণিকা রক্তস্রোতে বাহিত হয়ে থাইমাসে এসে পরিপক্ক হয়। পরিপক্ক কোষগুলো টি কোষ বা টি লিম্ফোসাইট বলে। হ্যাঁ, তোমার শ্বেত রক্তকণিকা থেকে তোমার লাল অস্থিমজ্জা থেকে যে শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়, সেটা তোমার রক্তের মাধ্যমে থাইমাসে আসে। থাইমাসে আসার পরে এখান থেকে হচ্ছে তোমার পরিপক্ক হয়, মানে পূর্ণতা পায়। পরিপক্ক হওয়ার পরে ওরা হচ্ছে তোমার টি লিম্ফোসাইটে পরিণত হয়। এরা হচ্ছে তোমার, এদের কাজটা কি, এরা হচ্ছে তোমার রোগ প্রতিরোধে সাহায্য করে, রোগ প্রতিরোধে সাহায্য করে। তো বাকি যা আছে একবার রিডিং দিয়ে নিবা, তাহলে হবে। আর এখান থেকে সিলামিনে দেখতে হবে, প্রাপ্তবয়স্ক দেহে থাইমাস সংক্ষিপ্ত বা অদৃশ্য হলেও আগের লিম্ফোসাইট থেকে সৃষ্ট কোষগুলো লুসিকাতন্ত্রে আজীবন সক্রিয় থাকে। প্রাপ্তবয়স্ক এটা সংক্ষিপ্ত হয়ে যায় বা অনেক ক্ষেত্রে অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে, বাট অদৃশ্য হইলেও আগে যে তোমার লিম্ফোসাইটগুলো সৃষ্টি হয়েছিল, সেটা তোমার কাজটা চালিয়ে যায় সারা জীবন। ঠিক আছে, রোগ প্রতিরোধের যে কাজটা, সেটা তোমার সারা জীবন চালিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন পরবর্তী স্লাইডে যাই, যে লাল অস্থিমজ্জা। তো এটাতে আমরা জানি যে লাল অস্থিমজ্জা থেকে হচ্ছে তোমার রক্তকণিকা উৎপন্ন হয়। এটা নিয়ে একটু পড়ি, দেখি কি লিখছে। লাল অস্থিমজ্জা লাল অস্থিমজ্জা হচ্ছে বিভিন্ন অস্থির ভিতরে অবস্থিত স্পঞ্জের মতো অর্ধগঠিত লাল টিস্যু। কীরকম? স্পঞ্জ স্পঞ্জের মতো। কঠিন না অর্ধকঠিন? অর্ধকঠিন। দেখতে কীরকম? লাল টিস্যু। ঠিক আছে, আচ্ছা, লাল অস্থিমজ্জা থেকে কী হয়, সেটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট উৎপন্ন হয়, মানে অনুচক্রিকা, মানে 3 ধরনের রক্তকণিকাই লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। তো এটা আমাদের কি দেখতে হবে, যে শিশুদের অধিকাংশ হারে লাল অস্থিমজ্জা থাকে। কাদের হারে অধিকাংশ হারে লাল অস্থিমজ্জা থাকে? সেটা হচ্ছে শিশুদের। আর প্রাপ্তবয়স্ক হলে এর সংখ্যা সীমিত হয়ে পড়ে।
তখন কেবল থাকে তোমার মেরুদণ্ডের কশেরুকা, পেলভিস, স্টারনাম, করটি, ক্লাভিকল, পরবর্তী কয়েকটা এগুলা ইয়াতে থাকে। এখান থেকে এটুকু দেখলে হবে যে তোমার লাল অস্থিমজ্জা, যেহেতু লাল অস্থিমজ্জার কালারটা হবে লাল অর্ধগঠিত স্পঞ্জের মতো। এখান থেকে 3 ধরনের রক্তকণিকা উৎপন্ন হয়, আর শিশুর দেহের অধিকাংশ হাড়ে লাল অস্থিমজ্জা পাওয়া যায়। তো এইটুকু দেখলে হবে। তারপরে আমাদের দেখতে হবে লসিকা সংবহন, এটা এতটা ইম্পর্টেন্ট না, বাট একবার রেডিং পড়লে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তোমরা যারা আমাদের এই ক্লাসটি সম্পূর্ণ দেখছো, তো আশা রাখবো সামনের ক্লাসগুলো দেখবা, এবং আগের ক্লাসগুলো যারা দেখো নাই তারা ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।